অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। আজকে রয়েছে ৭৫তম পর্ব। গল্প পাঠে আছি আমি তারিফ। দোলন সাহেবের সঙ্গে অন্তুর প্রথম দেখা হয়েছিল তরুর মৃত্যুর দিন। তরুকে যখন শেষ গোসল করানো হচ্ছিল, তখন শামিয়ানার নিচ দিয়ে গড়িয়ে আসা পানির সাথে রক্তের ধারা তীর তীর করে গড়িয়ে আসছে। অন্তু ডাইনিং টেবিলের একটা চেয়ারের পায়ার কাছে স্তব্ধ হয়ে বসা, কিন্তু দোলন সাহেবের মনে হলো অন্তুর স্থির ব্যথিত চোখে শুধুই ব্যথা নেই, আছে এক জ্বলন্ত অগ্নিকূপ, যার গভীরতায় জমা আছে ধ্বংসের ছাই। এই ধ্বংসের ভাগ মেয়েটির নিজেরও আছে, তবু তা কবুল, যখন শর্ত অপরপক্ষের ধ্বংসাত্মক পরিণতি। তিনি গিয়ে অন্তুকে বললেন, এক গ্লাস পানি খাওয়া হতো। না, খাওয়াটা ঠিক হলো না, পান করাও, পানি খাওয়া যায় না। অন্তু উঠে দাঁড়িয়ে চেয়ার এগিয়ে দিয়ে বললেন, বসুন, আমি পানি আনছি। পানি নেই জগে, জয় সবটুকু পান করে বেরিয়ে গেছে। অন্তু সসম্মানে পানি এনে দিল। অন্তুর এই আদব বিনয়টুকু তার চোখের আগুনের সাথে বেমানান। দোলন সাহেব অন্তুকে পরখ করে দেখতে দেখতে অল্প একটু পানি পান করলেন। বাঁকা হেসে খোঁচা মেরে বললেন, তুমি সে জয়ের সাথে অকাজে ধরা পড়া মেয়েটা না? অন্তু অসীম ধৈর্যের সাথে স্বাভাবিকভাবে বলেছিল, জি, সেই মেয়ে। দোলন সাহেব খুবই অবাক হয়েছিলেন অন্তুর প্রতিক্রিয়ায়, অগোচরে সামান্য হেসেছিলেন সেদিন। এরপর পলাশের মৃত্যুর দিন দুয়েক পর ভার্সিটিতে আনসারি মোল্লা সাহেব এলেন। অন্তুকে ডেকে নিয়ে বলেছিলেন, তুমি জয় আমিরের বউ? অন্তু হানা কিচ্ছু বলেনি। আবার জিজ্ঞেস করলেন উনি, জবাব দাও না কেন, ভুল ধরিনি তো? অন্তু জিজ্ঞেস করে, আপনাদের পরিচয়? আনসারি মোল্লার সাথে আরও ৩ জন পুরুষ, কপালে তাদের নামাজের কড়া কড়া দাগ, প্যান্ট টাকনো অবধি গোটানো, অথচ দাড়ি ছাটা, ফরনের পোশাক শার্ট প্যান্ট। অন্তুর বিচক্ষণ মস্তিষ্ক সঙ্গে সঙ্গে একটা হিসেব কষে ফেলেছিল। সে কত শুনেছে, অমুকের ছেলে দাড়ি কেটে ফেলেছে, তমুকের ছেলে মাদ্রাসা থেকে যান নিয়ে পালিয়েছে, টুপি দাড়ি থাকলেই কারাগারে পুড়ে দিয়ে রাস্তাঘাটের লোক কমাচ্ছে সরকার। সেই জোয়ান পুরুষদের মাঝে একজন বলল, গাড়িতে ওঠেন চুপচাপ, এটা আপনার জন্য মঙ্গলজনক হবে। অন্তুকে সেদিনও সেই পুরনো ৬টা ওঠা দেয়ালের বাড়িটাতে নেওয়া হয়েছিল। বাড়িটা কার সে জানে না। অন্তু বুঝেছিল ওদের পরিকল্পনাটা। হামজা যেমন কিশোর ও মুরসালিনকে আটক রেখে এদেরকে স্বীকার করছে, ওরাও জয় আমিরের বউকে ধরে রেখে জয় আমিরের কাছে শর্ত রাখতে চেয়েছিল। তা বুঝে অন্তু বলল, যদি আমার ধারণা সঠিক হয় তো আপনারা মুরসালিন মহানের শুভাকাঙ্ক্ষী, আপনারা কি আমাকে জিম্মি করতে চান? অন্তুকে বলা হলো, জিম্মি করব না। যদি তোমার স্বামী আর ভাসুরকে, বাচ্চারা আর মুরসালিন মহানের মুক্তির জন্য মানাতে পারো, একটা নির্দিষ্ট সময় দিতে পারি তোমাকে। আর যদি কাজ না হয়, তাহলে তোমার পরিবার শেষ। অন্তু আলতো হেসে উঠেছিল। ওরা যে আপনাদেরকে জঙ্গি বলে, এটা কি তাহলে ঠিক? কেমন একটু থতমত খেল ওরা। নিজেদের জাতের উপর দাগ উঠে আসার উপক্রমে ওরা একটু লজ্জিত ও অপ্রস্তুত হয়ে উঠল। অন্তুর চালটা চট করে খেটে গেল। আনসারি মোল্লা হাসলেন, ওদের মনে হয়, তোমার তা মনে হয় না? আমি পুরোটা না জেনে কাউকে বিচার করি না, না বুঝে কাউকে পাপী মানি না, না দেখে কোনো ধারণা রাখি না। তবে আমার আন্দাজ শক্তি টুকটাক ভালো, তাই নাকি? আমি এবং আপনাদের পথটা অনেকটা একদিকে যায়। একদিকে যায়? তোমার পথ কোন দিকে যায়? জয় আমির বলে তার এবং হামজার পথ এক, গন্তব্য আলাদা। চাইলে আপনাদের সঙ্গে আমি একটা সেরকম চুক্তিতে আসতে পারি। আনসারি মোল্লা ভ্রু জড়িয়ে তাকালেন, খুব সতর্ক চোখে পরখ করলেন অন্তুকে। হাঁটুর বয়সী মেয়ে, নমনীয়, অতি সুশ্রী চেহারাখানা, অথচ কথার ধারে ছুরির ডগা ক্ষয়ে যাবার জো। ভাষা ও অর্থবোধক গভীরতায় ডুবে গেলে চলে। সতর্ক কণ্ঠে বললেন, কেমন চুক্তির কথা বলছো তুমি? এই যে আপনারা বললেন আমার পরিবারের ক্ষতি করবেন আমি মানতে না পারলে। নিশ্চিত জেনে রাখুন, আমি মানতে পারবো না। তা বলে আপনারা কি আমার পরিবারের ক্ষতি করবেন? এটা তো আপনাদের উদ্দেশ্য নয়, বরং আপনারা মুক্তি চান, যেটা আমিও চাই, আর সাথে আরও কিছু। তো সেই চেষ্টা ও উদ্দেশ্যেই কিছু করা যাক। বেশ কয়েকটি পুরুষ মুখ উৎসুক হয়ে চেয়ে রইল। অন্তু বলল, হামজা ও জয় আমিরের শেষটা আমি চাই, সেজন্য আপনারা চাইলে আমাকে সাহায্য করতে পারেন, আর আমি আপনাদেরকে। আজ এই যে কথা হলো, এরপর আর কথা হবে না, পথ নেই। তাহলে কিভাবে যোগাযোগ করব? অন্তু সব বুঝিয়ে দিল।
ওদের ওয়ার্কশপে একটা লোহার আসবাব বানাতে দিন, যেমন ধরুন কোনো স্টিলের দরজা বা গ্রিল। স্বর্ণকার বা ওয়ার্কশপ ওয়ালারা পেশাগতভাবে ছ্যাঁচড়া হয়, রোজ তাগাদা করেও মাল পাওয়া যায় না। সেক্ষেত্রে যখন কোনো বার্তা আমাকে দেবার থাকবে সেদিন যাবেন তাগাদায়, একটু ঘ্যান ঘ্যান করে আসবেন, খুব বেশি না। খুব বেশি করলে আবার দ্রুত বানিয়ে ফেলবে জিনিস, সেটা করলে চলবে না। হালকা একটু ঘ্যান ঘ্যান করে কোনো এক ফাঁকে বার্তা লেখা কাগজ মুড়িয়ে দোতলার পূর্ব দিকের ব্যালকনিতে ছুঁড়ে মারবেন। সাবধানে, তার ডান পাশের একতলায় কিন্তু এক ফাল পার্টির ছেলের বাস আছে, যার একটু নিশানা ভালো, দেখতে সাধারণ এমন কেউ যাবেন। দেখতে যেন মোল্লা মোল্লা না লাগে, আর একটু চতুর হলে ভালো হয়। তাছাড়া রাত তো রয়েছে। সেখান থেকে সেদিন অন্তু ভীষণ অস্থির হয়ে বাড়ি ফিরেছিল। উত্তেজনা, ভয় ও বুকের ব্যথা একাকার হয়ে শরীরের প্রতিটা লোম শিরশির করছিল। সে কি থেকে কি করবে না ভেবে পাওয়ার অস্থির মুহূর্তগুলোতে আনসারি মোল্লা যেন দ্রুত হয়ে এসেছিলেন। অন্তু এক বন্দিনী নারী, যার মস্তিষ্কে গিজগিজ করে পাটোয়ারি বাড়ির ধ্বংসের আঁকিবুকি। অথচ প্রয়োগক্ষেত্র ও সুযোগের অভাবে সে সব বোকামি ও ব্যর্থতা হিসাবে নিষ্ফল হয়ে পড়ছিল। আনসারি মোল্লা সেই সুযোগটা পেশ করলেন অন্তুর সামনে। অন্তু বুঝেছিল তার ও মুরসালিনের মনোভাব খুব মেলে। তারা দুজনই নির্দিষ্ট কোনো দলের প্রতি আকৃষ্ট নয়, শুধু তারা সমাজে চলমান অশান্ত পরিস্থিতির বদল দেখতে চায়। পথ তৈরি হবার পর অন্তুর হাতে একমাত্র বাকি কাজ জয় আমিরকে পুরোটা ঘুরে দেখা, দুনিয়ার প্রতি দাসত্ব নিয়ে আসা, যেটার নাম মায়া। অন্তু জয় নামক কিতাবের সবটা না পড়ে কেবল শেষ পৃষ্ঠা পড়ে কোনো সিদ্ধান্তে সে নিজেকে অবিবেচকের তালিকায় স্থান দিতে পারে না। সেদিন অন্তু গোসল করে ভীষণ কেঁদেছিল আল্লাহর কাছে, শুকরিয়া জ্ঞাপন ও আগামীর পথ সহজ করতে প্রার্থনা করেছিল। তার পরদিনই আবার একটা মোক্ষম দিন এলো। মোরসালিন মোহনের মুখে তার নামের মতোই রাজনীতির মহান বিশ্লেষণ শোনা আর দোলন সাহেবের সাথে পুনরায় সাক্ষাৎ। অন্তু সেদিন দোলন সাহেবকে আবিষ্কার করে ফেলেছিল মোরসালিন ও তার কথোপকথনের মাঝেই। বড় দ্বিধান্বিত এক চরিত্র, তার কথাবার্তার ভেতরে লুকানো মনোভাব, আরামপ্রিয় শীতল শান্তচিত্ত, এক একটা প্রশ্ন জবাব, মুখের জটিল ভঙ্গিমা, কথার মর্ম, শব্দহীন অর্থপূর্ণ হাসি, সব মিলিয়ে অন্তু দোলন সাহেবের চোখে মুখে যে মোরসালিন মোহনের জন্য সুপ্ত প্রশয় দেখেছিলেন তা অন্তুর পথকে আরেকটু সুগম করল। কিছু মানুষ থাকে যারা ভীষণ ছন্নছাড়া গোছের হন। এদেরকে দেখে কখনো কখনো মনে হয় এরা বোধহয় নিজেকেও ভালো মতো বুঝতে পারে না। এরা সব বুঝে জেনে দেখেও বড় গা ছাড়া। এদের ভেতরের সুপ্ত ইতিবাচক প্রশ্রয় খুঁজে বের করতে একটু টানাটানি করতে হয় বটে, তবে তা বের করতে পারলে এরা উপকারী, কিন্তু তার নিজের মুখে স্বীকার করতে নারাজ। দোলন সাহেব সেই গোছের মানুষ। সেদিন বড় ঘরে ভালো বোঝ হয়েছিল, বাড়িতেও ভালো রান্না। দুপুর গড়িয়ে যাওয়া সময়, অটল মোরসালিনের সঙ্গে কথা বলে ব্যর্থ হয়ে ফিরে যাবার সময় অন্তু সবিনয়ে দাওয়াত করল দোলন সাহেবকে। দোলন সাহেব ঝাড়ি মারলেন একটা, তোমার হাতে খাবার খাওয়ার কোনো ইচ্ছে নাই আমার। জয়কে বলেছিলাম বিয়ে করিস না, মেয়ে লোক ভালো না। কি খাওয়ানোর জন্য তো তোষামদি ডাকাডাকি। বলতে বলতে উপরে উঠে এসে টেবিলে বসে পড়লেন। অন্তু হাসল। সেদিন নিজে হাতে বসিয়ে খাইয়েছিলেন অন্তু দোলন সাহেবকে। এক মনে খাচ্ছিলেন দোলন সাহেব। অন্তু আরও পরখ করে দেখছিল ওনাকে। দোলন সাহেব খেতে খেতে বলে উঠলেন, তোমার মতো জোৎসর মেয়েদের চোখ ভয়ঙ্কর, বড় বড় সভ্যতা গিলে হজম করে ফেলতে পারে। আমি ভোলা ভালা মানুষ, ওই চোখ দিয়ে আমাকে দেখো না। সেই সভ্যতা যদি পাপের হয়, এখানে আপনার রায় কেমন স্যার? আমি উকিল, জজ না, রায় দেয়া আমার কাজ না। প্রতিটা মানুষের ভেতরেই নিজের জন্য এক একটি জজ থাকে, যার নাম বিবেক। আমি সেই জজের কাছে রায় চেয়েছি স্যার। আচ্ছা, আমি কি ব্যাটা ছেলে মোরসালিনের উজবুক কথার দ্বারা অত্যাচারিত হয়ে আবার তার মহিলা রূপের কাছে এসে পড়লাম? আরাম করে খেতে দাও, নয়তো বলে দাও আমি খাচ্ছি, এটা তোমার সহ্য হচ্ছে না, হাত ধুয়ে উঠে পড়ি। অন্তু হেসে ফেলল। আমারও স্বপ্ন আপনার মতন আইনজীবী হবার। কথা এত জটিলভাবে বলবে না, তোমার বাক্য অপূর্ণ, তাতে বহুমুখী অর্থ প্রকাশ পায়। পরিষ্কার করে বলো, ছিল নাকি আছে? অন্তু প্রসঙ্গ বদলাতে আরেকটু ভাত জোর করে তুলে দিল দোলন সাহেবের প্লেটে। সরল গলায় বলল, স্যার আমি তো আপনার ছাত্রী বয়সী হব। স্যার, আপনার আইনে কি ওই নিষ্পাপ বাচ্চারা কোনোভাবে দোষী এবং সে দোষের শাস্তি ওই অবরুদ্ধ গঠুরি হতে পারে? কি বলতে চাচ্ছ তুমি?
অন্তু বিনয়ের সাথে বলল, স্যার, আমি প্রশ্ন করেছি, মানে জবাব চাইছি, কিছু বলছি না। জবাব দিলে খুব খুশি হতাম। দোলন সাহেব মাংসের হাড় চিবোতে চিবোতে অনেকক্ষণ ধরে অন্তুকে এ পর্যায়ে দেখেছিলেন সেদিন। তারপর বলেছিলেন, তোমার উদ্দেশ্য আমি জানি না, কিন্তু মেয়ে, তুমি জানো খুব কম। তুমি যে বিষয়াদি নিয়ে ভাবছ তার সূত্রপাত শতাব্দী প্রাচীন। আজকালের দু একটা ঘটনা দিয়ে ইতিহাসকে প্রভাবিত করার চেষ্টা করো না। তুমি কিছুই জানো না, চারপাশ বোঝো না। আমি জানি স্যার, আমার সীমা আমি জানি, এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমার নারীমন শুধুই ও ছোট বাচ্চাগুলোর জানের মুক্তি চায়। আমি আর কিছুই জানি না, নাদান এক অবলা মেয়ে স্যার, আর না এর বেশি জানতে চাই। কিন্তু ওই বাচ্চাগুলোর তো কোনো ইতিহাস নেই, ওরা তো শুধু নিষ্পাপ নির্যাতিত প্রাণ। এইটুকু জানা তো আমার সঠিক স্যার। আমি আর কিছু জানতে বা বুঝতে চাই না, জেনে করবই বা কি? এত অসহায়ত্ব বোধ হয় অন্তুর কণ্ঠে কোনো দিনও ফুটে ওঠেনি। সেদিন সে এই চালে নিজের নারী কণ্ঠে যতটা অবলী নিরীহপনা তুলে ধরেছিল, তা বোধ হয় কাজও করেছিল দোলন সাহেবের গা ছাড়া মেধাবী নরম মনের ওপর। তুমি এসব আমাকে বলছো কেন? তোমার হাতে এত মজার খানা খেয়ে কি ঋণী হলাম? এখন তার বদলা চাইবে? অনুরোধ স্যার, এভাবে আমাকে ছোট করবেন না। আপনি আমার গুরুজন, আপনাকে খাওয়ানো আমার জন্য খুশির বিষয়। এতে কোনো উদ্দেশ্য প্রবণতা নেই। আমি শুধু জানতে চাইছি, আপনার কি খারাপ লাগে না ওই বাচ্চাগুলোর জন্য? ওরা তো এই দলীয় দাঙ্গার অংশ নয়। পাপ না করা অবধি তো সৃষ্টিকর্তাও পাপ লেখেন না। ওরা কেন কষ্ট পাচ্ছে? জয় গোসল সেরে হাউমাউ করে এসে খেতে বসার আগ অবধি এই কথাটুকুই হয়েছিল। অন্তর জন্য এ ছিল এক শেষ প্রচেষ্টা। হয় দোলন সাহেব মেনে নিয়ে চেপে যাবেন, নয়তো সব বলে দিয়ে অন্তর রাস্তা চিরকালের মতো ওখানে বন্ধ করে দেবেন। কিন্তু বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ হুটহাঁটি নিয়ে ফেলতে হয়। অন্তু তাই করেছিল। আশ্চর্যজনকভাবে দোলন সাহেব তার কদিন পর মাঝরাতে ওই দিন বড় ঘরে আবার আসা অবধিও এসব কথা কাউকে বলেননি। অন্তু নিজের দৃষ্টি ও আন্দাজ শক্তির উপর আরেকটু আশ্বস্ত হয়েছিল এতে। সে যে দোলন সাহেবের চোখে মুরসালিনের জন্য প্রশ্রয় ও সহমর্মিতা দেখেছে, তাও বোধ হয় দ্বিমুখী চাপা আইনজীবী বদিউজ্জামান দোলন বুঝতে পারেননি। আগের দিন দুপুরে জয় বড় ঘরে যাবার সময় অন্তু পিছু নিল। জয় কপাল জড়ায়, আমার পেছনে কি? এপারের মানুষদের ওপারে কাজ নেই। অন্তু আবদার করে ওঠে, আমাকে ওপারের মানুষ ধরে নিন। এতগুলো দিন ওপারের মানুষের সাথে ঘর করে আর বিভা থাকতে আছে। এদিনগুলোকে দেখে আসি এই সাথে। জয় এক পেশে হাসে, কখনো আমাকে দেখার জন্য তো এমন ব্যাকুল হওনি। এতিম তো আমিও। জয়ের হাসিতে তাল মিলিয়ে অন্তু এক গভীর হাসি হাসে, সরল গলায় বলে, আপনাকে আমি এতিম হিসেবে পাইনি জয় আমির, আসামি হিসেবে পেয়েছিলাম। আসামি এতিম হলে সে দায় কেন আমার? জয় হেসে মাথা দুলায়, ঠিক। কেন যাবেন এখন ওখানে? কথা শেষ হয় নাই জঙ্গি মুরসালিনের সাথে। ওর আরও কিছু বলার আছে। রসিকতা ছেড়ে স্বল্প সহজ জবাব দেয়া জয়কে অন্তুর নতুন লাগে। সে জয়কে গভীর চোখে দেখে কয়েক দণ্ড। জয় এখনও হাসে, কিন্তু সে হাসি শুধু জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে যেন। প্রাণ খুলে হাসতে জয় বাধা পায় কোথাও। কিছু একটা তাড়া করছে আজ 3টে দিন। এই হাসিতে চিরচেনা জয় নেই। অন্তু গিয়েই আব্দুল আহাদের কাছে হাঁটু গেড়ে বসে ওর মাথাটা কোলে তুলে নেয়। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চেতনা নেই বললেই চলে। জয়কে দেখে মুরসালিন উঠে বসার চেষ্টা করল, কেশে উঠল কয়েকবার। কাশির চাপে নাক দিয়ে রক্ত উঠে এলো। তার সেই সুদর্শন পৌরুষ রূপ আর নেই। বিদ্রোহের চাপও অসুস্থ, ক্ষতবিক্ষত মুখের মলিনতায় ঢাকা পড়ে গেছে। তবু মুরসালিন হাসল। কি খবর রে? জয় একটা মেশিনের সাথে একটু হাঁটু খাড়া করে হেলান দিয়ে বসে। চুপচাপ কিছুক্ষণ দেখে মুরসালিনকে। তোর বাপের অর্ডারে সেদিন আমির বাড়িতে হামলা হয় নাই, তাই তো? এই তো বলতে চাস? এছাড়া কিছু বলতে চাইলে বানাতে হবে। সত্যি বলতে এটাই। জয় ঠোঁট উল্টে মাথা নাড়ে। মোল্লারা কত নিষ্পাপ হয়। মানুষ জন্মালে কোনো না কোনো ধর্মের হয়ে জন্মায়। পরবর্তী জীবনে সে ধর্ম পালন তার কর্তব্য, এতে কোনো দ্বিমত নেই। আর তা করলে যদি কেউ মোল্লা হয় তো খারাপ কি? তুই বারবার ভুলে যাস আমি সৈয়দ বংশের হলে তুইও আমির বংশের বংশধর। তোর কি মনে হয় তোর পূর্বপুরুষেরা তোর আর তোর চাচার মতন বেদুইন নাস্তিক ছিল? না, না তো। শুনেছি তোর দাদুভাই একজন মহৎ ধর্মপ্রাণ মাতব্বর ও সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। মোল্লা মোল্লা করছিস কেন? ধর্ম মানুষকে সরল পথ দেখায়।
এজন্য মানব জীবনে ধর্ম বারবার উঠে এলেও তা কখনো কখনো মানুষে মানুষে বিভেদ করে না। আমি মোল্লা, তুই কি? মোল্লাটাই বা কি? আর কে বলেছে তোকে আমি মোল্লা? পারিবারিকভাবে আমাকে ধর্মশিক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু আমি তা পালনই করতে পারিনি ঠিকমতো। তবু কিছু আছে, অন্তত তোর মতো বিপথে বোধহয় যায়নি। আমি কোনো দল বা সংগঠনের নই জয়, আমি মুক্তিকামী, তাতে শতভাগ ধর্ম নেই। জয় তাচ্ছিল্য করে বলে, তো বলতেছিস তোর পরিবার স্বাধীনতা বিরোধী ছিল না? এ কথা আগেও হয়ে গেছে, বারবার একই প্রশ্ন করতে আসবে না। আর আসবো না, আজ বল। মুরসালিন জয়ের দিকে তাকিয়ে কেমন অদ্ভুত হাসি হাসে, তারপর বলে, আমার ধারণা তারা স্বাধীনতা বিরোধী ছিল না, তারা মূলত এই তথাকথিত স্বাধীনতা বিরোধী ছিল। এক দেশের পরাধীনতা থেকে মুক্ত হয়ে আরেক দেশের গোলামি খাটা এই স্বাধীনতার বিরোধী ছিল। যে স্বাধীনতা অন্য দেশের শাসকদের থেকে মুক্ত করে নিজের দেশের শোষকদের হাতে দেশ সমর্পণ করে, সেই স্বাধীনতার বিরোধী ছিল। এবং তোরা যেটাকে স্বাধীনতা বলিস, ওরা আসলেই সেই স্বাধীনতার বিরোধী ছিল। এটা অন্যায় হলে তারা অপরাধী, রাজাকার, এ কথা আমি রোজ স্বীকার করি। জয় জিজ্ঞেস করে, সেদিন যদি তোর বাপ আমির বাড়িতে আক্রমণ না করে তাহলে কারা করেছিল? না বললে মেরে ফেলবি? কথা পেঁচাস না মুরসালিন। যে প্রশ্নটা তোর কমপক্ষে 20 বছর আগে আমার আব্বাকে করা উচিত ছিল, তা এত কিছুর পর আজ এই শেষ বেলায় সব ধ্বংসের মহাক্ষণে দাঁড়িয়ে আমাকে করছিস। তার জবাব দেবার ইচ্ছে আমি কোথাও খুঁজে পাচ্ছি না জয়। কি করি বলতো? জয় অনেকক্ষণ মুরসালিনের দিকে চুপচাপ তাকিয়ে রইল, পরে নজর ঝুঁকিয়ে বলল, এতদিন ভেতরে প্রশ্নটা আসে নাই, কারণ উত্তরটা আমি নিশ্চিত জানতাম। আজ সেই নিশ্চিত জানা উত্তরে একটু অনিশ্চয়তা আসছে, তা দূর করতে আসছি। ভনিতা করিস না, বল, আর কোনোদিন জিজ্ঞেস করব না। মুরসালিন আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করে, হাত পা যেন ব্যথায় মুরসালিনের সঙ্গ ছাড়তে চাইছে। কোনো রকম হেলান দিয়ে বসে কাশতে কাশতে বলে, তোর সেই নিশ্চিত জানা অবাস্তব উত্তরের উপর এই সামান্য অনিশ্চয়তাটুকু আনতে আমার পরিবারসহ আরও অনেকের বহুত কঠিন মূল্য চুকাতে হয়েছে। তোর ভুলভাল বিশ্বাসেরও কত দাম জয়, তার তলাতে কত রক্ত, কত চোখের পানি, কত হাহাকার ঢালতে হয়েছে। সেই সাথে তোর ধ্বংস তো আছেই। বড়লোকদের ব্যাপারই আলাদা বল। জয় হাতের তালু দিয়ে মুখ থেকে মাথার চুল অবধি সাপটে নিয়ে ঘাড়ে ঠেকায়। ক্লান্ত গলায় জিজ্ঞেস করে, কেন মারা হলো আমির পরিবারকে? মুরসালিন একটু তীব্র গলায় জানায়, তোর বাপ জনাব জাবেদ আমির সাহেব বামপন্থী রাজনীতিকে সমর্থন করতেন। জয় যেন কথা বলতে ভুলে যায়। বেশ কিছুক্ষণ পর আস্তে করে শুধু উচ্চারণ করে সে, কমিউনিস্ট। মুরসালিন মাথা নেড়ে সায় দেয়, কমিউনিস্ট। যুদ্ধের পর তোর বাপ চাচা দুই ভাই দুই পথে পা বাড়িয়েছে। তোর চাচা গেছিল ত্রাসে, আর কলেজ জীবন থেকেই তোর বাপ কমিউনিস্ট পার্টির সাথে জড়িত হয়ে পড়েছিল। যখন তোর বাপ মরেছে, একজন সক্রিয় কমরেড হিসেবে মরেছে। এরপর আশা করি বাকিটা তোকে আর আয়ের মতো ধরে ধরে বোঝাতে হবে না। জয়ের মাথাটা একটুখানি চক্কর মেরে উঠেছিল বোধহয় সে সময়। চোখ দুটো বুঝল সে। আমির নিবাসে ঘটে যাওয়া সেই মৃত্যু অনুষ্ঠানের পর থেকে 20টা বছর ধরে সে যা পুষেছে ভেতরে, তার প্রেক্ষিতে যা যা তার সঙ্গে হয়েছে, সে যা যা করেছে, জীবনের এ পর্যায়ে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, সবটা একবার বৃত্তের মতো ঘুরে এক বিন্দুতে স্থির হলো। জয় আমিরের এই জীবনটা ভুল ও বৃথা, মুরসালিন বহুবার বলেছে। এই ছিল আজকের পর্ব। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।